তেজগাঁও থেকে সংবাদ সন্ধানী আপনাদের সাথে আছি আমি শাহনাজ শাহরিয়ার এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত দেশ, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধানমন্ত্রী। ধর্মভিত্তিক সংগঠনকে ডাকসু নির্বাচনে চায় না ছাত্রলীগ ছাত্রদল, অভিযোগ পেলে পদক্ষেপ নেবে প্রশাসন। তুরাগের চ্যানেল উদ্ধার অভিযানে ৮৮ স্থাপনা উচ্ছেদ, দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস। সমস্যার সংকট সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। আলপনা, দেয়াল লিখন এবং তোরণে সেজেছে আশপাশের এলাকা। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদ সদস্য, ৩ বাহিনীর প্রধান ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপরই সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শহীদ বেদি। শহীদ মিনারের নিরাপত্তায় নিয়োজিত থাকছে র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। আলপনা শুরু হয়েছে জিমনেশিয়ামের ওই দোল চত্বর থেকে, আর এপাশে জগন্নাথ হলের ওই পাশের গেট পর্যন্ত শেষ হবে আর কি। এখনো কাজ চলছে, কাজ শেষ হয়নি, মাঝের কিছু বাকি আছে এখনো। ওই দিক থেকে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এদিক থেকে এখন কমপ্লিট হচ্ছে। ভাস্কর্য বা এই ভাষা আন্দোলন সম্পর্কিত যত বিষয় আছে, এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে দেয়ালচিত্র হয়। আর আজকে হচ্ছে শহীদ মিনার এবং এর চারপাশে যে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য রাস্তাগুলো, সড়কগুলো এখানে আমরা আলপনা করছি। অংশগ্রহণ করতেছে সবাই স্বেচ্ছাসেবক হিসাবেই। মূলত চারুকলার ছাত্রছাত্রীরা আছে, বর্তমান ছাত্রছাত্রী, প্রাক্তনরা আসে এবং শিক্ষকরা এটা তাদেরকে টেক কেয়ার করেন। এইভাবেই হয়ে আসছে আর কি বিগত সময়ের মতন। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি, যাচ্ছি তার কাছে। রাফি, ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা জানানোর প্রস্তুতির সবশেষ কি অবস্থা যদি আমাদের জানাতেন। সবশেষ প্রস্তুতি বলা যায় যে একেবারে আলপনা আঁকা, দেয়াল লিখন, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ সবকিছু মিলে নিরাপত্তা বাহিনীদের মহড়া, চারুকলা শিক্ষার্থীদের আলপনা আঁকা সব কাজ শেষ। এই মুহূর্তে বিশেষ নিরাপত্তা বাহিনী যে রয়েছে তারা শেষ মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণটি শেষবারের মতো তারা তল্লাশি করছেন এবং যারা সাধারণ এখন গণমাধ্যম কর্মী থেকে শুরু করে কেউই এখন এই মুহূর্তে নেই। সব যারা আছেন তারা সবাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএস এবং পিজিআর এবং পুলিশ ছাড়া ভেতরে আর কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সন্ধ্যা ৭টার পর থেকে একেবারে ফাঁকা রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এবং শহীদ মিনারের কয়েক গজ যে জগন্নাথ হল, ঢাকা মেডিকেল কলেজ আর শামসুন্নাহার হল, এই তিনটি জায়গা থেকে শহীদ মিনার পর্যন্ত কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারা এখন এই সন্ধ্যা ৭টা থেকে প্রায় রাত ১টা পর্যন্ত এই কয়েক ঘন্টা নিরাপত্তা বাহিনীর দখলে থাকবে বা নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেহেতু। জানতে চাচ্ছি, এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থার কথা আপনি বললেন, এর পাশাপাশি প্রথম প্রহর থেকে শ্রদ্ধা জানানোর থেকে শুরু করে শেষ পর্যন্ত সকাল পর্যন্ত এই সময়টা নিরাপত্তার জন্য নিরাপত্তা রক্ষীরা, নিরাপত্তা বাহিনী কি কি ব্যবস্থা নিয়েছে? সাধারণ মানুষ কখন প্রবেশ করতে পারবে? আচ্ছা, আমরা জানি যে প্রায় মোট ১৬,০০০-এর মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তার দায়িত্বে কাজ করবেন। যখন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সদস্য কূটনীতিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাত 12:30টার দিকে এই কাজগুলো মানে এই রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এরপর থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন, বিভিন্ন সংগঠন বা পেশাজীবী যারা রয়েছেন, তারা মূলত ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসবেন। তারা যে পথটা দিয়ে প্রবেশ করবেন সেটি হচ্ছে পলাশীর মোড় থেকে সলিমুল্লাহ মুসলিম হলের গেট থেকে জগন্নাথ হলের গেটের সামন দিয়ে তারা শহীদ মিনারের শহীদ বেদিতে আসবেন এবং তারা রাত 12:30 থেকে 1টার পর থেকে তারা এই প্রবেশ পথই তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তারা যে সমস্ত গাড়ি নিয়ে আসবেন সেই গাড়িগুলো তারা পলাশী এবং লালবাগ এবং আজিমপুর এই এলাকাগুলোতে পার্কিং করে তারা পায়ে হেঁটে হেঁটে এই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তারা টিএসসি শামসুন্নাহার হল হয়ে শাহবাগ হয়ে বেরিয়ে যাবেন। এটি তার সাধারণ মানুষের জন্য প্রবেশ পথ। আর যারা
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা দোয়েল চত্বর এলাকা দিয়ে প্রবেশ করবেন। এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একেবারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন আর কয়েক ঘন্টা বাদে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। পুরো রাষ্ট্র, পুরো জাতি ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাবে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বলছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি। এদিকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে রাজধানীর বেশ কিছু সড়ক বন্ধ থাকছে। রাত 8টা থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নীলক্ষেত, পলাশী, ফুলা রোড, বক্সিবাজার, চানখারপুল, শহীদুল্লাহ হল, দোয়েল চত্বর, জিমনেশিয়াম, হাইকোর্ট, টিএসসি, শাহবাগ রোড ব্লক করে গাড়ি ডাইভার্সন করা হবে। 21-এর প্রথম প্রহরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়ি পার্কিং হবে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে পলাশী ও জগন্নাথ হল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবেন সাধারণ মানুষ। জগন্নাথ হলের সামনে থাকবে আর্চওয়ে। ব্যাগ বা সন্দেহজনক কোনো বস্তু সঙ্গে না রাখার অনুরোধ জানিয়েছে ডিএমপি। সাধারণের গাড়ি চলতে পারবে নীলক্ষেত, পলাশী, ঢাকেশ্বরী সড়কে। কিবরিয়া 21শে পদকপ্রাপ্তদের পদক প্রদান অনুষ্ঠানে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি নিয়ে এগিয়ে যেতে সরকারের অঙ্গীকারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং পাশাপাশি ভাষা আন্দোলনের অর্জন আগামী প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে কিন্তু 21 বিশিষ্ট জনকে 21শে পদক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখেন, একটি জাতির মেধা, মনন এবং সংস্কৃতিকে এগিয়ে নিতে হলে এই ধরনের যারা মননশীল কাজ করেন, সৃজনশীল কাজ করেন, তাদেরকে স্বীকৃতি দেওয়ার কোনো বিকল্প নেই। আমাদের দেশে স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে, আমরা দেখেছি 21শে পদক, এবং বিশিষ্ট জনেরা সেটি পাচ্ছেন। অবশ্যই সেটি তাদের কাজের একটা বড় স্বীকৃতি এবং তাদেরকে উৎসাহ দিয়ে পরবর্তী প্রজন্মও কিন্তু উৎসাহিত হবে এ ধরনের কাজগুলো এগিয়ে নিতে। যাই হোক, প্রতিবেদনটি দেখি। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21শে পদক। ভাষা আন্দোলনের শহীদের স্মরণ ও 21-এর চেতনা জাগ্রত রাখতে জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেয়া হয় এই পদক। এবারও ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ভাষা ও সাহিত্য, শিল্পকলা ও গবেষণা সহ 12 বিভাগে এ সম্মাননা পেলেন 21 বিশিষ্ট জন। পদকপ্রাপ্ত প্রত্যেককে 18 ক্যারেটের স্বর্ণপদক, 2 লাখ টাকার চেক, সম্মাননাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনের জন্য বাংলাদেশ অধিষ্ঠিত হয়, বাঙালি জাতি যেন বিশ্বসভায় মাথা উঁচু করে সম্মানের সাথে চলতে চায়, সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। পরে ভাষা আন্দোলনের বীর শহীদের স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাঙালির কোনো অর্জনই সহজে আসেনি, আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। দেশের যা অর্জন তা সবই আওয়ামী লীগের হাত ধরে এসেছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে চলবে, কারণ 21 আমাদের শিখিয়েছে মাথা নত না করা। 21 আমাদের শিখিয়েছে কিভাবে নিজের অস্তিত্ব রক্ষা করা যায়, নিজের মাতৃভাষাকে রক্ষা করা যায়। মাতৃভাষার সাথে সাথে আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের সব কিছুকেই, ঐতিহ্য, সব কিছুকেই রক্ষা করা এবং তার মর্যাদা দেওয়া। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বানও জানান শেখ হাসিনা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে উল্লেখ করে বাংলার মর্যাদা রক্ষা করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অমর 21শে গ্রন্থমেলায় বিকেল থেকেই ভিড় রয়েছে পাঠক দর্শনার্থীদের। আজ প্রকাশিত হয়েছে 1138টি বই। এ নিয়ে নতুন বই বেরিয়েছে 2967টি। বইমেলার আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদা মমিতা। মমিতা, বইমেলায় অনেক ভিড়, তো বই বিক্রি কেমন হচ্ছে? পাঠকরা কিনছেন কেমন বই? বই বিক্রি আপনি জানেন যে শুরুর দিকে আসলে তেমন জমজমাট ছিলেন, এবং কালকে 21শে ফেব্রুয়ারি সেটিকে কেন্দ্র করে বই বিক্রি বেশ ভালো বলছেন বিক্রেতা। এবং যেহেতু কালকে অমর 21শে ফেব্রুয়ারি এবং সেটিকে কেন্দ্র করে আসলে বেশ প্রস্তুত এই চত্বর এবং বাংলা একাডেমি, এবং সেই সাথে যারা পাঠক আসছেন, যারা আসছেন তারাও বলছেন যে আগামীকালের জন্য তারা প্রস্তুত, তারা আগামীকালও আসবেন। এবং আগামীকাল তাদের আসলে শুধু মেলা ঘুরে দেখা নয়, 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে যে ফুল দেওয়ার পাশাপাশি বইমেলাতে আসা এবং পরিবার সহ বই কেনার একটি আগ্রহ আমরা দেখেছি। বিক্রির কথা যদি বলি, যে প্রকাশকরা বলছেন কালকে পাঠকদের জন্য যে বাড়তি চাপ থাকবে সেটি আসলে সমন্বয় করবার জন্য তারা বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন। তারা বইগুলোর স্টক বাড়িয়েছেন যেন কোনো বই কমতি না হয়, এবং সেই সাথে বাংলা একাডেমির যারা আয়োজক এই বই, তারা বলছেন
যে সার্বিকভাবে এই বইমেলাকে সমন্বয় করে একদম বাড়তি ভিড়ের চাপ ঠিক রাখার জন্য এবার মোবাইল ফ্রিকোয়েন্সি ব্যবহার করছেন। তারা কেউ যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আসলে তাদেরকে খুঁজে পেতে যে কেউ ওই মোবাইল ফ্রিকোয়েন্সি ব্যবহার করে তার অভিভাবক এবং পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন এবং এক্ষেত্রে আসলে 50টি স্বেচ্ছাসেবী দল এখানে কাজ করবে এবং সার্বিকভাবে এই বাড়তি চাপের জন্য বিশেষ বিশেষ নির্দেশনা রয়েছে স্টল মালিক এবং প্রকাশকদের জন্য, যেন কোনো ধরনের কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয় সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা তারা নিচ্ছেন। আপনি জানেন সার্বিকভাবে মোটামুটি প্রস্তুত কালকে 21শে ফেব্রুয়ারির জন্য এবং নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠান রয়েছে এবং 21শে বক্তাদের একটি আলোচনা অনুষ্ঠান রয়েছে এবং বাচ্চাদের জন্য বিশেষ বিশেষ বই আমি আজকে লক্ষ্য করেছি এসেছে এবং কালকে যারা পরিবার সহ আসবেন তারা বাচ্চাদের জন্য অনেক বই কিনবেন। পুরো আসলে একটি পরিবার এবং যারা অনেক ভিড় হবে সেটিকে কেন্দ্র করে যে ধরনের যতটুকু প্রস্তুতি আসলে প্রয়োজন সেটা কিন্তু আজকে আমার চোখে পড়েছে এবং বিক্রি বেশ ভালোই রয়েছে কিবরিয়া। অমর একুশে গ্রন্থমেলা থেকে বলছিলেন সহকর্মী মাহমুদা মুমিত। কিবরিয়া আজ সকালে 49 জন নারী সংসদ সদস্য কিন্তু শপথ নিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের 43 জন, ওয়ার্কার্স পার্টি 4 জন এবং ওয়ার্কার্স পার্টির 1 জন এবং জাতীয় পার্টির 4 জন আছে। মানুষের জন্য কাজ করার যে সুযোগটা তারা পেয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু শপথ নিয়েছেন যে তারা এই সুযোগটা কাজে লাগাবেন। দেখেন এই যে নারীর ক্ষমতায়নের যে কথা বলা হচ্ছে চারদিকে, তারই অংশ হিসেবে কিন্তু এই সংরক্ষিত নারী আসনগুলো রাখা হয়েছে এবং আমরা দেখছি যে এই 39 জন এমপি সংসদে গিয়েছেন। দেখেন একটা কথা বলা হয় যে নারীদের প্রতি পজিটিভ ডিসক্রিমিনেশন বা ইতিবাচক যে আমরা বলবো ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি, সেখান থেকেই নারীদেরকে আসলে সংরক্ষণ। কিন্তু একটি কথা এখানে অনস্বীকার্য যে নারীরা কিন্তু এখন সরাসরি নির্বাচনেও আসছেন এবং অদূর ভবিষ্যতে আর এই সংরক্ষিত নারী আসনের দরকার হবে না। আমরা আশা করব বাংলাদেশের নারীরা অনেক এগিয়েছেন এবং তারা সরাসরি নির্বাচনে আসবেন। যাই হোক, ততদিন পর্যন্ত এই ব্যবস্থা অন্তত চালু থাকুক। আমরা নারী সংসদ সদস্যদের কাছে অনেক প্রত্যাশা। আমাদের প্রতিবেদনটি দেখে আসি। বুধবার সকাল 10:30টায় জাতীয় সংসদের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যদের শপথ পড়ান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। নির্বাচন কমিশন মঙ্গলবার নারী আসনের 49 সদস্যের নাম ঠিকানা উল্লেখ করে প্রজ্ঞাপন প্রকাশ করে। সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মধ্যে 43 জন আওয়ামী লীগের, 4 জন জাতীয় পার্টির, 1 জন ওয়ার্কার্স পার্টির, 1 জন রয়েছেন স্বতন্ত্র। এখনো কাজ কি সেটা জানি না, নির্দিষ্ট করা হবে কাজ, এখনো কাজটা জানি না, কিন্তু ওই আগের বারের মতোই বলছি যে যে কাজটি দেওয়া হবে সেটা আমি আমার শতভাগ দিয়ে করব। আমি যে এলাকায় কাজ করব সে এলাকায় আমি সাধারণ মানুষের জন্য কিছু করার অনেক চাহিদা থাকে, আমি জানি, যতটুকু পারবো করব, অবকাঠামোগত যদি কিছু করার থাকে করব। শপথ নিয়ে সংসদ সদস্যরা জানালেন মানুষের জন্য কাজ করার সুযোগ কাজে লাগাতে চান তারা। একটা জায়গা থেকে, পরিষ্কার জায়গা থেকে আমরা আজকে এখানে এসছি অঙ্গীকার নিয়ে যে বাংলাদেশের উত্তরোত্তর যেন আমরা নারীর ক্ষমতায়ন, গণতন্ত্রায়ন, এই জায়গাটাকে যেন আমরা সুস্পষ্টভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আজকে বাংলাদেশকে রোল মডেল হিসেবে নিয়ে যাচ্ছেন, সেখানে আমাদের কি অবদান রাখতে পারি। আমার চিটাগাং হিল ট্র্যাক্সের যে পিছিয়ে পড়া নারীরা, বিশেষ করে আমি আমার পরিবার যেভাবে ভালোবাসি, শ্রদ্ধা করি, আমি ঠিক ওই জায়গায় ওনাদেরকে নিয়ে যেতে চাই। একাদশ সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত সাধারণ আসন অনুপাতে বিএনপির একটি নারী আসন পাওয়ার সুযোগ থাকলেও দলটির নির্বাচিত সদস্যরা এখনো শপথ নেননি বলে তাদের নারী আসন স্থগিত রয়েছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের অংশ নেয় বাধা তুলে নেয় ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সবগুলো প্রধান ছাত্র সংগঠন। সাধারণ শিক্ষার্থীরা একে প্রগতিশীল রাজনীতি চর্চার বাধা হিসেবে দেখছেন। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এ বিষয়ে কোনো সংগঠন লিখিত অভিযোগ দিলে পদক্ষেপ নেওয়া হবে। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগে সব ছাত্র সংগঠনের সঙ্গে কয়েক দফা বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ। এসব বৈঠকে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের অংশগ্রহণ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তারপরে নির্বাচনের আচরণবিধিতেও আর বিষয়টি যুক্ত হয়নি। এরই মধ্যে এই নির্বাচনে মনোনয়ন ফর্ম নিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মধুর ক্যান্টিনেও নিয়মিত বসার পাশাপাশি ক্যাম্পাসে চলছে তাদের প্রচার।
ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে আমাদের যে ন্যায্য অধিকারটুকু পাওয়ার দরকার ছিল, সেতে যদি কোনো ধরনের ক্ষুণ্ণ হয় বা কোনো ধরনের অপচেষ্টা হয়, তাহলে আমাদের এই নিয়ে আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করব। ধর্মভিত্তিক সংগঠনের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয় ক্ষুব্ধ ছাত্রলীগ, ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদ প্রতিরোধের অপরাজেয় দুর্গ, সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা ধর্মভিত্তিক সকল ছাত্র সংগঠনকে প্রতিরোধ করুন। পরিবেশ পরিষদের নিষিদ্ধ ঘোষণা করাই আছে, আমরা তো সেটাকেই স্বাগত জানি এবং সেটার সাথে আমরা ঐক্য মত পোষণও করি। রিটার্নিং কর্মকর্তাকে আমরা ফোন দিয়েছি যে তারা যেন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, যদি এরকম ধর্ম সাম্প্রদায়িক কোনো নামে প্যানেল দেওয়ার চেষ্টা করা হয় সেটি আমরা যেমন প্রতিহত করব। মুক্তবুদ্ধি চর্চার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ডাকসু নির্বাচনে ধর্মভিত্তিক কোনো সংগঠনের অংশ নেওয়ার সুযোগ থাকা সেই চর্চার ক্ষেত্রে বাধা বলছেন সাধারণ শিক্ষার্থীরা। তাই নির্বাচনে এ ধরনের কোনো সংগঠন যাতে অংশ নিতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ধর্মভিত্তিক সংগঠন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র সংগঠনগুলো যদি আমাদের কাছে আসে, আমরা এবং ছাত্র সংগঠনগুলো বসে আমরা ঠিক করব। কোনো সাম্প্রদায়িক চিন্তা, কোনো ধর্মভিত্তিক চিন্তা, এটাকে আমরা কখনো। এদিকে দ্বিতীয় দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। আবাসিক হলগুলোতে চূড়ান্ত ভোটার তালিকা টাঙিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে আবারও পিছিয়েছে নাইকো দুর্নীতি মামলা শুনানি। 3 মার্চ নতুন তারিখ দিয়েছেন বিচারক। বকশীবাজারে পুরনো কেন্দ্রীয় কারাগারে বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ তারিখ দেন। অসুস্থতার কারণে মামলার অন্যতম আসামি খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। এর আগে 12 ফেব্রুয়ারি তাকে হুইল চেয়ারে হাজির করা হয়। খালেদা জিয়া ছাড়াও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী AKM মোশাররফ হোসেন সহ আরও 4 জন নাইকো মামলার আসামি। চিকিৎসা সম্পন্ন না করে তাকে ফিরিয়ে আনার ফলে তার স্বাস্থ্যের অবস্থার আরও অবনতি ঘটেছে। যেহেতু আজকে বেগম জিয়া উপস্থিত ছিলেন না, সেই জন্য আইন অনুযায়ী আজকে আর কোনো কার্যক্রম আদালতের কোনো কার্যক্রম চলে নাই। বেগম খালেদা জিয়ার তত্ত্বাবধানে যে কারা কর্তৃপক্ষ আছেন তারা মাননীয় আদালতে সরাসরি এসছেন এবং এসে মাননীয় জজ বাহাদুরকে তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া ঘুমিয়ে আছেন, এখনো পর্যন্ত ঘুম থেকে তিনি উঠেন নাই। সুতরাং তিনি ঘুম থেকে না ওঠার কারণে আজকে আদালতে তার অনুপস্থিতি এবং এই অনুপস্থিতির কারণে আজকে মামলার শুনানি করা সম্ভব হয়নি। তুরাগ নদের চ্যানেল উদ্ধার অভিযানে 88টি স্থাপনা উচ্ছেদ করেছে BIWTA। রাজধানীর মোহাম্মদপুরে বছিলা অংশের কাটাসুর মৌজায় মঙ্গলবার থেকে চলছে অভিযান। গতকাল সরিয়ে নেওয়া হলেও আজ আবার উচ্ছেদ অভিযানে যোগ দেন ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক AKM আরিফুদ্দিন। তুরাগ নদের দখল হয়ে যাওয়া চ্যানেল উদ্ধারে অভিযান পরিচালনা করছে BIWTA। দুদিনে প্রায় 11 একর জায়গা অবমুক্ত করা হয়। দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে যোগ দেন ঢাকা নদী বন্দরের পরিচালক। দখল করা চ্যানেলটি পরিত্যক্ত সামগ্রী দিয়ে ভরাট করায় ড্রেজারের মাধ্যমে খনন সম্ভব নয়। এজন্য 10টি স্কাভেটর চাওয়া হয়েছে বলে জানান তিনি। 3টা মাত্র স্কেভেটর BIWTA আছে। 3টা দিয়ে যে এই উচ্ছেদ কতখানি করা যাবে আমরা একটু চিন্তায় আছে। তো এটা নিয়ে একটা পরিকল্পনা করতে হবে, অথরিটির সঙ্গে বসতে হবে, বসে একটা ডিসিশন দিয়ে আমরা এই মাটি যে সমস্ত ভরাটকৃত জায়গা এগুলোকে উচ্ছেদ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। দুপুর 12টার দিকে দখলদার এবং তাদের আইনজীবীরা অভিযান থামানোর চেষ্টা করেন। দখলদারদের দাবি তাদের কাছে অভিযান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। তবে BIWTA জানিয়েছে হাইকোর্টের নির্দেশনা নিয়েই অভিযান চালাচ্ছেন তারা। যে রিট আবেদনকারী প্রতিষ্ঠান এবং তার যে কর্ণধার অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, তিনি কিন্তু আমাদের কাছে লিখিতভাবে এটার একটা ব্যাখ্যা দিয়েছেন এবং লিখিতভাবে জানিয়েছেন যে এটা আইনগত কোনো প্রকার প্রতিবন্ধকতা নেই। উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, শিগগির দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে জোরালো এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, BIWTA এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
দখল হওয়া প্রায় 2800 ফুট লম্বা তুরাগ নদের এই চ্যানেলের 35 বিঘা জমি থেকে স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। বাকি অংশে এখনও কোনো আবাসন গড়ে ওঠেনি। বিস্তীর্ণ এই এলাকাটি খনন অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় এর জন্য আলাদা প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। তুরাগের দখল করা চ্যানেলটির আয়তন প্রস্থে প্রায় 250 ফুট এবং দৈর্ঘ্য প্রায় 2800 ফুট। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে ডাস্টবিনে 31টি ভ্রূণ ফেলে দেওয়ার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে ঘটনা তদন্তে কাজ করছে শেরেবাংলা মেডিকেল কলেজের 3 সদস্যের কমিটি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের পেছনের ডাস্টবিন থেকে গত সোমবার বেশ কিছু মানব ভ্রূণ উদ্ধার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এসব মৃত ভ্রূণ ইন্টার্ন চিকিৎসকদের প্রশিক্ষণে ব্যবহার হতো। এই ঘটনায় প্রশ্ন উঠেছে মেডিকেল কলেজের কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করে রোববারের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে কর্তৃপক্ষ। তারা স্বীকার করেছে যে প্রক্রিয়ায় ভ্রূণগুলো ফেলা হয়েছে তা ঠিক হয়নি। শিক্ষার ব্যাপারটা নিয়ে আর সামনে আগাতে পারতেছেন না, নষ্ট হয়ে গেছে বিধায় উনি এগুলো ডিসকার্ড করে দিচ্ছেন, যার ফলে এবং এগুলো কিছু ময়লার ভাগারে ফলাইছে। এই জায়গাটা ভুল হয়েছে, এখানে না করে যথাযথ প্রক্রিয়া আমরা এগুলো কিন্তু যখন মানে এগুলো সংস্কার করায় তখন কিন্তু আমরা মাটিতে পুঁতে দিই। এদিকে বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করে মানবাধিকার কমিশন চেয়ারম্যান। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন, এটাকে যদি ডিসপোজাল করতে হয় দ্যাট মাস্ট বি ডান ইন এ সিস্টেমেটিক ওয়ে, একটা সম্মানের সাথে করতে হয়। মানুষ তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীব, সে মানুষকে যদি আমরা এইভাবে আমরা হ্যান্ডেল করি এবং মানুষকে সম্মান দেখাবে মৃত্যুর আগেও এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের সম্মান থাকতে হবে। ভ্রূণ ফেলে দেওয়ার ঘটনা এরই মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান খুরশিদ জাহান ও সিনিয়র স্টাফ নার্স জ্যোৎস্না আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। হাসিব ফামুসা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হোয়াইট ওয়াশ এড়ানো গেল না ব্যাটিং ব্যর্থতায়। ডানিডিনে তৃতীয় ওডিআই 88 রানে জিতল নিউজিল্যান্ড। রুবেল মুস্তাফিজের খরুচে বোলিং ভুগিয়েছে 350-তে বোর্ডে 330 রান তোলে ব্ল্যাক ক্যাপস। জবাবে সাব্বিরের সেঞ্চুরি কেবল হারের ব্যবধান কমেছে। টিম সাউদির তাণ্ডবে টাইগাররা অল আউট 242 রানে। জানতে চেয়েছিলাম আপনাদের সমস্যার সংকট সম্ভাবনার কথা, জানিয়ে দিচ্ছি আপনাদের পাঠানো কিছু চিঠি। মুসাদুল অনিরুদ্ধ খুলনা থেকে লিখেছেন, দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে পুলিশের কিছু অসাধু সদস্য টাকার বিনিময়ে বাস ট্রাককে আগে পারাপারের ব্যবস্থা করছে। অপরদিকে হিজড়াদের একটি দল সাধারণ যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায় করছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছে। অন্তর আহমেদ ঢাকা থেকে বলছেন, রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে ফুটপাত দখল করে দোকান বসানো হয়েছে। এতে করে পথচারীদের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে। এই সমস্যার স্থায়ী সমাধানে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে আসিফা গোপালগঞ্জ থেকে লিখেছেন, খুলনা থেকে মাদারীপুর পর্যন্ত রুটে চলাচলকারী বেশিরভাগ যানবাহনই ফিটনেসবিহীন। এগুলো অতিরিক্ত যাত্রী বহন করছে, ফলে সড়কে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাচ্ছে। ব্যাপারে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। আমাদের লিখে পাঠানোর জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি কর্তৃপক্ষ নজর দিবেন। এই ছিল সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত দেশ, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। ধর্মভিত্তিক সংগঠনকে ডাকসু নির্বাচনে চায় না ছাত্রলীগ ছাত্রদল, অভিযোগ পেলে পদক্ষেপ নেবে প্রশাসন। তুরাগ চ্যানেল উদ্ধার অভিযানে 88 স্থাপনা উচ্ছেদ, দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এই ছিল সংবাদ সন্ধ্যা।